প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের ক্লাসে অধ্যায় 3-এর 3.4-এর যে চ্যাপ্টারটা আছে, আমি তোমাদেরকে তখন 3.5 এই চ্যাপ্টারটা তোমাদের হয়ে গেছে। আমি আজকে এই চ্যাপ্টারটা বীজগণিত 3.5-এর অঙ্কগুলো তোমাদেরকে করাবো। তো আমরা এখানে সবগুলো অঙ্ক করানোর খুব একটা প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো সেগুলো আমি করাচ্ছি। প্রথমে তোমরা 72 নম্বর পৃষ্ঠায় 17 নম্বর প্রশ্নটা দেখো। আমরা 17 নম্বর অঙ্কটা করাচ্ছি। বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকার একটি বাস ভাড়া করা হলো। লক্ষ্য করো, তাহলে 5,700 টাকার একটি বাস ভাড়া করা হলো। তারপরে শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। তাহলে কত টাকা বৃদ্ধি পেল? 3 টাকা। 3 টাকা বৃদ্ধি পেল। কতজন যাত্রী? 5 জন যাত্রী। তার পূর্বে মোট ভাড়া হচ্ছে 5,700 টাকা। বাসে কতজন যাত্রী গিয়েছিল? ঠিক আছে, তো প্রথমে দেখো, বনভোজনে যাওয়ার জন্য যে ভাড়া করলো সেটা হলো কত? 5,700 টাকা। ঠিক আছে, তার মধ্যে থেকে যতজন যাত্রী যাওয়ার কথা ছিল তার মধ্যে 5 জন যাত্রী কম গেল, কিন্তু প্রথম যতজন যাত্রী যাওয়ার কথা ছিল ওই তথ্য অনুসারে 5,700 টাকা কিন্তু ভাড়া নির্ধারণ করা হলো। তাহলে কতজন যাত্রী কমে গেল? 5 জন যাত্রী কমে যাওয়ায় প্রত্যেকের পক্ষ থেকে কত টাকা করে ভাড়া বেড়ে গেল 3 টাকা করে। হ্যাঁ, ওইটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করাবো। ঠিক আছে, বাসে কতজন যাত্রী গিয়েছিল। তো প্রথমে আমরা কতজন যাত্রী বনভোজনে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো সেটা আগে আমরা ধরবো। মনে করি বনভোজনে যাওয়ার জন্য বাসে আগ্রহী যাত্রীর সংখ্যা হচ্ছে x জন। তারপরে 5 জন যাত্রী কম যাওয়ায় বাসে যাত্রী সংখ্যা হবে কত? এই যে আমাদের টোটাল যাত্রী সংখ্যা ছিল x, তাহলে x মাইনাস 5 জন, ওটাকে ধরে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে কি লিখব? মনে করি বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রী সংখ্যা ছিল কত? x জন। সুতরাং 5 জন যাত্রী কম হওয়ায় বাসে যাত্রী সংখ্যা ছিল কত? 5 জন কমে যাবে, x মাইনাস 5 জন। এবার লক্ষ্য করো, তাহলে 1 জনের মাথা পিছু ভাড়া কত? 1 জন, কারণ মোট ভাড়া কিন্তু 5,700। 1 জনের মাথা পিছু মানে প্রতিজনের মাথা পিছু ভাড়া কত হবে? মোট হলো 5,700, তাহলে 1 জনের মাথা পিছু ভাড়া হবে 5,700 বাই x টাকা। ওকে, কারণ মোট ভাড়া যদি 5,700 হয় তাহলে এক জনের হবে 5,700 বাই কত? x। সুতরাং x মাইনাস 5 জনের মাথা পিছু ভাড়া হবে কত? 5,700, এখানে নিচে হবে x মাইনাস 5, এত টাকা। এটা হলো মাথা পিছু ভাড়া। তাহলে দেখো, এই দুটি ভাড়ার মধ্যে কোন ভাড়াটা বড়? অবশ্যই এই ভাড়াটা বড়, কারণ 5 জন যাত্রী কমে যাওয়ার কারণে যাত্রী সংখ্যা যখন 5 জন কমে গেল তখন যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণে প্রত্যেকের মাথা পিছু ভাড়া কিন্তু পূর্ব তুলনায় বেড়ে গেল। তাহলে আমার এই দুটি মানের মধ্যে কোন মানটা বড়? এই মানটা। তাহলে এই মান থেকে এই মান বিয়োগ করলে আমাদের আবার উল্লেখ করা আছে যে ভাড়া যখন বেড়ে গেল প্রত্যেকের কত করে বেড়ে গেল? 3 টাকা করে বেড়ে গেল। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কত পাই? 3 টাকা। তাহলে শর্ত অনুসারে 5,700 বাই x মাইনাস 5 মাইনাস 5,700 বাই x ইকুয়াল টু কত? 3।
এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান বের করবো। এক্স এর মান বের করে পরে আমরা ওই জাতীয় সংখ্যা এই যে এক্স থেকে 5 বের করলে বাসে জাতীয় সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এখানে এক্স এর মান আমরা কিভাবে বের করবো? এখান থেকে আমরা ইয়ে করে নিই, লসাগু করে নিই। তাহলে আমরা এখানে এক্স ইন্টু এক্স মাইনাস 5 হচ্ছে আমাদের লসাগু, এটাকে এটা দিয়ে ভাগ করলে থাকে এক্স, তাহলে এখানে থাকবে এক্স এর সাথে এত গুণ করবে 5700 এক্স মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করে থাকে এক্স মাইনাস 5, তাহলে হবে এখানে এক্স মাইনাস 5 ইন্টু কত 5700 ইকুয়াল টু 3, বা নিচে হবে এক্স গুণ করলে এক্স এসে এক্স স্কোয়ার মাইনাস 5x, আর উপরে হবে এটার সাথে গুণ করলে মাইনাস 5700 এক্স, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5700 সাথে 5 গুণ করলে একটু ক্যালকুলেটর দিয়ে করি 28500, তাহলে হবে এখানে 28500 বাই কত 3। ওকে, এবার আমাদের এই রাশি রাশি কাটা গেল, তাহলে আমাদের বাকি হলো কি নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x আর উপরে হবে 28500 ইকুয়াল টু কত 3। এবার আমরা আর গুণ করবো, তাহলে দেখাটা আর গুণ করলে কত 3x স্কোয়ার। এখানে আমরা একটা কাজ করতে পারি, পূর্বপক্ষকে 3 দ্বারা ভাগ করলে, এটাকে 3 দ্বারা ভাগ করলে, যেহেতু এখানে 3 আছে এখানে, তাহলে 28500কে 3 দ্বারা ভাগ করি, 28500কে 3 দ্বারা ভাগ করলে 9500 হবে, তাহলে এখানে হবে 9500 আর নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x আর এখানে হবে 1, এখানে সাইড নোট দিয়ে 3 দ্বারা ভাগ। এবার আগুন করি এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 9500, এটাকে এদিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 9500 ইকুয়াল টু 0। এবার আমরা এখানে এটাকে মিডিফাই করতে পারি, দেখো এখানে 9500 আর হলো 100, 9500 আর এখানে হলো 5, তাহলে আমরা এখানে আমাদের একটু মিডিফাইটা দেখে নিই। আমাদের মিডিফাইটা হবে 9500, আমরা এখানে 100 ইন্টু 95 যদি এটা গুণ করি, দেখো আমাদের 9500 উৎপাদক হচ্ছে 100 ইন্টু 95, 100 থেকে 95 বিয়োগ করলে কত 5 আর গুণ করলে কত 9500, তাহলে আমরা কি লিখতে পারি, বা এক্স স্কোয়ার মাইনাস এখানে লিখতে পারি 100x প্লাস 95x মাইনাস 9500 ইকুয়াল টু 0। তাহলে এখানে x কমন নিলে x মাইনাস 100 প্লাস 95 কমন নিলে হবে x মাইনাস 100 ইকুয়াল টু 0, বা x মাইনাস 100 x প্লাস 95 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং তাহলে এখান থেকে লিখে দিতে পারি, এইখানে বক্স করে একটা এখান থেকে রেখে দিলাম, এটাই এখানে রেখে দিলাম, x সুতরাং x মাইনাস 100 ইকুয়াল টু কত 0, বা x ইকুয়াল টু কত 100, অথবা x প্লাস 95 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 95। এখানে এটা লিখবা যে এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, কারণ জাতীয় সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং x ইকুয়াল টু 95, x ইকুয়াল টু কত হবে 100, সুতরাং x ইকুয়াল টু আমার 100 বের হলো, তারপরে লিখবো সুতরাং বাসে জাতীয় সংখ্যা হবে এখানে x এর মান 100 মাইনাস 5 সমান কত 95 জন, অর্থাৎ ওই বাসে 95 জন জাতীয় সংখ্যা ছিল। আবার এগুলো লক্ষ্য করে অঙ্কটা আলাদা করে দেখাচ্ছি। আমাদের প্রশ্ন উল্লেখ ছিল মোট ভাড়া হলো 5700, হ্যাঁ, প্রথমে আগ্রহী যাত্রী সংখ্যা ছিল বলছে কত, আমরা ধরলাম x, তারপর 5 জন যাত্রী কম যায়, কিন্তু এই এক জনের জন্যই কিন্তু 5700 টাকা কিন্তু ভাড়া করা হলো। তাহলে সেই হিসাবে x জনের জন্য আমার মাথা পিছু ভাড়া হলো 5700 বাই x। এবার যখন 5 জন যাত্রী কম
হলো তখন যাত্রী সংখ্যা হলো এক্স মাইনাস 5, তাহলে আমার হবে এত বা এত। তো আবার এখানে আরেকটা উল্লেখ আছে যে 5 জন যাত্রী কম হওয়ার কারণে প্রত্যেকের মাথা পিছু ভাড়া কত টাকা করে বেড়ে গেলো, 3 টাকা। তো দেখো এখানে ভাড়াটা কিন্তু 3 টাকা করে বেশি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কত পাবো, 3। তাহলে এটাকে ধরে আমরা ক্যালকুলেশন করে তারপরে আমরা কি করলাম, ক্যালকুলেশনটা কিভাবে করলাম, এখানে এটা লসাগুলো এটা ঘর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে আমরা আর গুণ করে এখানে ইকুয়াল টু 3 লিখি, এখানে ইকুয়াল টু 3 হবে। তাহলে আর গুণন করে তারপরে আমরা 3 দিয়ে আবার ভাগ করে তারপরে আবার আর গুণন করে এখানে ডিফারেন্ট করে আমরা x এর মান দুইটা পেলাম, একটা ঋণাত্মক মান আর একটা ধনাত্মক মান। ধনাত্মক মান কত পেলাম, 100। সুতরাং বাসে যাত্রীর সংখ্যা হবে যেহেতু 5 জন কম, 100 থেকে 5 বিয়োগ করে তাহলে কত, 95 জন। ওকে, তো ঠিক আছে, তোমরা একবার দেখে নাও। আর তোমরা এটাকে অঙ্কটা একবার বুঝে নেওয়ার পর তোমরা ভিডিওটা সাইলেন্ট করে তোমরা দেখতে পাবে, তাহলে তোমরা দেখে দেখে উঠে নিতে পারবে। ওকে, এরপরটা আমরা 18 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। লক্ষ্য করো, একজন মাঝি স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 2 কিলোমিটার যায়। লক্ষ্য করো, একজন মাঝি স্রোতের প্রতিকূলে, মানে স্রোত যেদিকে তার বিপরীত দিকে, স্রোতের প্রতিকূলে পি ঘন্টা যায় 2 কিলোমিটার। আমরা একটু লক্ষ্য করি, পি ঘন্টা যায় কত, 2 কিলোমিটার। এটা কিন্তু প্রতিকূলে। তারপরে বলছে কি, স্রোতের অনুকূলে ওই পথ যেতে কিউ ঘন্টা সময় লাগে। তাহলে কিউ ঘন্টা ওই পথ মানে একই, তাহলে স্রোতের এটা হলো অনুকূলে, স্রোতের অনুকূলে কত কিউ ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ এবং নৌকার বেগ নির্ণয় করো। হ্যাঁ, তাহলে আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করো, এটা বের করতে বলছে। তো আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ ধরে নিব। মনে করি আমাদের কত নম্বর অঙ্ক, 18 নম্বর। মনে করি নৌকার বেগ ঘন্টায় কত, এক্স কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার। সুতরাং স্রোতের অনুকূলে নৌকার বেগ, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, সুতরাং স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, x প্লাস ওয়াই। যেহেতু স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের বেগ এবং নৌকার বেগ দুটাই কি হবে, যোগ হবে। আর যদি প্রতিকূলে হয় তাহলে তোমার নৌকার বেগ থেকে স্রোতের বেগটা তখন বিয়োগ হবে। তাহলে হবে কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ তখন হবে বিয়োগ এক্স মাইনাস ওয়াই কিলোমিটার। আমরা জানি বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে দেখো, বেগ মানে কার ক্ষেত্রে, অনুকূলের ক্ষেত্রে বেগ। সুতরাং আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে বা প্রথম শর্ত অনুসারে কি লিখতে পারি, প্রথম শর্ত অনুসারে কি উল্লেখ করছে, প্রথম শর্ত অনুসারে স্রোতের প্রতিকূলে ডি কিলোমিটার যায়, তাহলে কত, পি ঘন্টায়। তাহলে দেখো উপরে দূরত্ব আমার কত, আমার ডি, সময় কত, পি, তাহলে ডি বাই পি, এটা কি বেগ। তাহলে বেগ কত, আমরা স্রোতের কিন্তু প্রথমে প্রতিকূলে উল্লেখ আছে। দেখো আমাদের প্রথমে কিন্তু স্রোতের প্রতিকূলে উল্লেখ আছে, তাহলে এখানে প্রতিকূল কোনটা, এটা। তাহলে এখানে আমরা কত লিখবো, এক্স মাইনাস ওয়াই। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। লক্ষ্য করো, এটা আবার দেখিয়ে দিচ্ছি।
যেহেতু এখানে দেখো আমরা জানি বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, এই সূত্রটা তোমার মনে রাখতে হবে, বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে বেগ কোথায়, প্রথম শর্ত দেওয়া আছে সূত্রের প্রতিকূলে, তাহলে প্রতিকূলে বেগ কত, x মাইনাস ওয়াই ইকুয়াল টু দূরত্ব কত আমার d আর সময় কত t। তাহলে আবার দ্বিতীয় শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি, x প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি d বাই কিউ, এটা হলো আমার কত নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এবার বাকিটা আমাদের টার্গেট হচ্ছে x এর মান এবং y এর মান বের করা। তো এখন আমরা ইজিভাবে সমীকরণ একের সাথে 2 যোগ করে x এর মান বের করবো, আবার 1 থেকে 2 বিয়োগ করবে y এর মান বের করবো। তাহলে সমীকরণ 1 এবং 2 নং যোগ করি, তাহলে যোগ করলে কি হবে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু হবে d বাই p, আবার কি হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু হবে d বাই কিউ। এবং আমরা যখন যোগ করি y y কাটা যাবে, তাহলে 2x ইকুয়াল টু হবে d বাই p যোগ d বাই কিউ, বা আমরা এটা মুছে ফেলি, আমাদের এটা দরকার নেই, বা আমরা এখানে কি লিখতে পারি, এখানে লসাগু করি, 2x ইকুয়াল টু লসাগু হবে pd, ঠিক আছে pd, বা এখানে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে সবচেয়ে ভালো হয় এই দুইটা থেকে আবার d টা কমন নিই, তাহলে এখানে d টা কমন নিলে কি হবে 1/p প্লাস 1/q, 1/p প্লাস 1/q। সুতরাং x ইকুয়াল টু এই 2টা নিচে চলে আসবে, তাহলে দেখতে পারি d বাই 2 1/p প্লাস 1/q। তাহলে এটা বের হলো আমার কি, লোকার বেগ বের হয়ে গেল। এবার আমরা কার মান বের করবো, y এর মান, তার y এর মান সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করলে বের হবে। তাহলে সমীকরণ 1 নং থেকে 2 নং বিয়োগ করে তাহলে দেখো আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু d বাই p, তাহলে 2 নং হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু d বাই p। যখন বিয়োগ করবো তখন এটা হয়ে যাবে বিয়োগ, এটা হবে বিয়োগ, এটা হবে বিয়োগ। তাহলে লক্ষ্য করো এখানে x x কাটা যাবে, তাহলে এটা বিয়োগ মাইনাস 2y ইকুয়াল টু d বাই p মাইনাস d বাই কিউ, বা এখানে মাইনাস 2y যদি নিয়ে আসি, তাহলে এখানে মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস d বাই p প্লাস d বাই কিউ, উভয় মাইনাস মাইনাস চলে গেল, বা 2y ইকুয়াল টু এটাকে আগে নিয়ে আসি d বাই কিউ মাইনাস d বাই p, বা 2y ইকুয়াল টু এখান থেকে d কমন নিই, এটা 1 বাই কিউ মাইনাস 1 বাই p। সুতরাং y ইকুয়াল টু আমরা লিখতে পারি d বাই 2 ইন্টু 1 বাই কিউ মাইনাস 1 বাই p। এই আমাদের বের হয়ে গেল। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং নৌকার বেগ ঘন্টায় এত কিলোমিটার, আমাদের এটি বের করতে বলছে, নৌকার বেগ কত এবং স্রোতের বেগ কত। তাহলে নৌকার বেগ ঘন্টায় d বাই 2 1 বাই এটা হচ্ছে কি নৌকার বেগ ঘন্টায় d বাই 2 বাই 1 বাই p প্লাস 1 বাই কিউ, আর স্রোতের বেগ ঘন্টায় y মান হচ্ছে কত বের হলো, d বাই 2 1 বাই কিউ মাইনাস 1 বাই p। ঠিক আছে, ওকে একবার দেখে নাও, আর তোমরা এটাকে ভিডিওটাকে সাইলেন্ট করে তোমরা একবার দেখে নিতে পারো। আবার আমি একটু হালকা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে আমাদেরকে নৌকার বেগ ঘন্টায় নৌকার বেগ ঘন্টায় x কিলোমিটার, স্রোতের বেগ এত বললাম, অনুকূলের জন্য x প্লাস y হবে, আর প্রতিকূলের জন্য মাইনাস হবে। এবার আমরা জানি বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে দেখো আমরা প্রথমে আমাদের প্রশ্নের মধ্যে প্রথমে প্রতিকূলের কথা লেখা ছিল, তো প্রতিকূলের বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, অনুকূলের বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়।
এবার আমরা সমীকরণ দুইটা সমাধান করে x এর মান পেলাম, আবার সমীকরণ দুইটি সমাধান করে y এর মান পেলাম। তার মানে x এর মান হচ্ছে স্রোতের বেগ, নৌকার বেগ ঘন্টায় এত কিলোমিটার, আর স্রোতের বেগ ঘন্টায় এত কিলোমিটার। তোমাদের এখানে রেজাল্টটা 1/q আগে দেওয়া আছে, একই কথা, ঠিক আছে। তো এখন আমরা আলোচনা করব 19 নম্বর। 19 নম্বর অনেকটা এটার মতো। লক্ষ্য করো, একজন মাঝির দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। যেতে এবং ফিরে আসতে মানে অনুকূলে এবং প্রতিকূলে দুটো একসাথে উল্লেখ করছে। তাহলে কত কিলোমিটার? 15 কিলোমিটার। 15 কিলোমিটার অনুকূলে যায়, আবার 15 কিলোমিটার প্রতিকূলে যায়। তাহলে মোট ক ঘন্টা সময় লাগে? 4 ঘন্টা। এত কিলোমিটার যেতে সময় লাগে ক ঘন্টা? 4 ঘন্টা। এই একটা টপিকস দিয়ে আমরা একটা সমীকরণ বের করব। আরেকটা উল্লেখ করছে, সে স্রোতের প্রতিকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, তার মানে কি প্রতিকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, অনুকূলে সে স্রোতের অনুকূলে যতক্ষণে অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। মানে যে সময়ে অনুকূলে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে সে সময়ে 3 কিলোমিটার যায়। এই টপিকস ব্যবহার করে আমরা আরেকটা সমীকরণ ব্যবহার করব। পরে আমাদেরকে বের করতে বলছে স্রোতের বেগ, দাঁড়ের বেগ মানে নৌকার বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করা। দাঁড়ের বেগ এবং নৌকার বেগ একই কথা। তো আমরা লিখব, মনে করি দাঁড়ের বেগ ঘন্টায় x কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। আগের মতো, সুতরাং স্রোতের অনুকূলে নৌকার বেগ বা দাঁড়ের বেগ নৌকার বেগ লিখলেও হবে, নৌকার বেগ x প্লাস y কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ x মাইনাস y কিলোমিটার। ওকে, সুতরাং এবার দেখো, আমরা আগের মতো আবার আমরা জানি বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, সুতরাং সময় ইকুয়াল টু, যেহেতু আমাদের সময়টা উল্লেখ আছে, সময় ইকুয়াল টু, সময়টা এখানে চলে আসবে, তাহলে হবে দূরত্ব বাই বেগ। তাহলে দেখো, এটা হলো আমাদের প্রথম শর্ত। তাহলে আমরা সময়কে কাজে লাগিয়ে আমরা শর্ত দুটি ব্যবহার করে আমরা দুইটা সমীকরণ ব্যবহার করবো। তাহলে প্রথম শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি? দেখো, সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। তাহলে সময়টা আমরা লিখে ফেলি, সময়টা হচ্ছে 4 ঘন্টা। এবার দেখো, দূরত্ব বাই বেগ, এখানে দেখো 15 কিলোমিটার যেতে এবং আসতে। তাহলে দেখো 15 কিলোমিটার যেতে মানে 15 বাই কত? x প্লাস y। কিভাবে এটা লিখলাম? দেখো, আমার যাওয়ার সময় মানে অনুকূলে এখান থেকে আমার যাওয়ার সময় আমার মোট দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, আর বেগ হচ্ছে আমার x প্লাস y। এবং যখন আসবে, ঠিক আছে, তখন আমার আবার দূরত্ব হচ্ছে কত? 15 কিলোমিটার এবং বেগ, এখন কিন্তু আমরা প্রতিকূল হিসাব করছি, তখন প্রতিকূল হবে x মাইনাস y। এটা একটু লক্ষ্য করো, আবার এটাকে একটা সমীকরণ দিই।
দেখো তোমাদের অঙ্কে শর্তের মধ্যে উল্লেখ ছিল 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। তার মানে 4 ঘন্টা তোমার অনুকূলে এবং প্রতিকূলে দুইটা একসাথে কাউন্ট করতে হবে। তাহলে দেখো সময় 4 ঘন্টা আমার ঠিক আছে। অনুকূলের জন্য 15 বাই, দেখো এখানে আমি লিখে দিচ্ছি সময় দূরত্ব বাই বেগ। দেখো দূরত্ব 15, বেগ হচ্ছে x প্লাস y। আবার আসার জন্য মানে কোনটা, প্রতিকূলের জন্য দূরত্ব আমার 15 আর বেগ হচ্ছে x প্লাস y। তাহলে টোটাল আমার এই দুটি সময় যোগ করলে আমার কত, 4 ঘন্টা। এই একটা সমীকরণ পেলাম। এবার এই সমীকরণটাকে আমরা সমাধান করে এবার আরেকটা সমীকরণ কি, দ্বিতীয় শর্ত অনুসারে আমাদেরকে একটা কাজ করতে হবে। আমরা এটা থাকুক, আমরা দ্বিতীয় শর্ত অনুসারে আমরা একটা শর্ত লিখে নিই। দ্বিতীয় শর্ত অনুসারে দেখো আমরা এবার এই শর্তটা লিখব। দেখো অনুকূলের জন্য কত কিলোমিটার যায়, 5 কিলোমিটার। দেখো তাহলে দেখো আমাদের 5 কিলোমিটার যায় যে সময়, তাহলে অনুকূল, তাহলে উপরে দূরত্ব হচ্ছে 5 আর অনুকূলের জন্য x প্লাস y ইকুয়াল টু প্রতিকূলের জন্য সে সময়। তার মানে কি, এটার সময় এটা সময় সমান। দেখো সময় ইকুয়াল টু এটার জন্য, আর প্রতিকূলের জন্য সময় ইকুয়াল টু দূরত্ব কত হবে, দূরত্ব হবে কত আমাদের ছিল 3 কিলোমিটার প্রতিকূলের জন্য, আর বেগ হবে কত আমার x মাইনাস y। দেখো এটা হচ্ছে অনুকূলের জন্য, এই তথ্য ব্যবহার করে করছি। আর এটা হচ্ছে প্রতিকূলের জন্য। দেখো প্রতিকূলের জন্য দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে 3 আর বেগ হচ্ছে আমার x মাইনাস y। বলছে যে এটার জন্য যে সময়, এটার জন্য একই সময়। এই কারণে আমরা এত ইকুয়াল টু এত লিখতে পারি। এবার আমরা এখানে ক্যালকুলেশন করে নিই, বা 5x আর গুণ করলে 5x মাইনাস 5y ইকুয়াল টু 3x প্লাস 3y। আমাদের এগুলো প্রয়োজন নেই এখন আর। এবার আমরা বা x এর পুরো একদিকে নিয়ে যাই, 5x মাইনাস 3x ইকুয়াল টু এটাকে এদিকে নিয়ে যাই 5y মাইনাস 3y, বা এগুলো 2x ইকুয়াল টু কত, আমার কিন্তু ভুল হয়েছে নাকি, এখানে হলো আমার 5x minus 5y 3x plus 3y। ওকে 2x, আচ্ছা এখানে আবার দেখি 5x minus 5y, তাহলে এখানে 3x টা নিয়ে আসলাম আর এখানে 5y নিয়ে গেলাম, এখানে প্লাস হবে এটা। তাহলে 2x equal to 8y, বা x equal to 8y by 2, সুতরাং x equal to 4y। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখতে পারি। এবার দেখো আমরা কটা সমীকরণ পেলাম, এই একটা সমীকরণ পেলাম, এই একটা সমীকরণ পেলাম। এবার আমরা x equal to 4y এক নম্বর সমীকরণে বসালে আমাদের এখান থেকে y মান বের হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি, x equal to 4y এক নম্বর সমীকরণে বসিয়ে, এক নম্বর সমীকরণে বসিয়ে, তাহলে আমরা এক নম্বর সমীকরণে বসাই। উপরে হচ্ছে 15, x এর মান হচ্ছে 4y প্লাস y প্লাস উপরে হচ্ছে 15, x এর মান হচ্ছে 4y মাইনাস y ইকুয়াল টু 4। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিই, বা 15 এখানে হচ্ছে 5y প্লাস এখানে 15 এখানে হচ্ছে কত 3y ইকুয়াল টু 4, বা আমরা লসাগু করবো 3 × 15y, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে আমাদের কত থাকে 3, তাহলে 3 × 15 45 প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে 5 5 15 কত 75 ইকুয়াল টু 4। তাহলে 75 আর 45 যোগ করলে কত হয়, আমি ক্যালকুলেটর দিয়ে করে নিই। আচ্ছা একটা কাজ আমরা করতে পারি, আমরা এখানে একটু এটাকে কাটাকাটি দিলে দেখো 5 কে 15 দিয়ে ভাগ করলে দিলে উপরে কত হবে 3 × 5 = 15, উপরে হবে 3, নিচে হবে y প্লাস 3 কে 15 দিয়ে ভাগ করলে 15 কে 3 দিয়ে ভাগ করলে তাহলে হবে 5 আর নিচে হবে কত y ইকুয়াল টু 4, বা এখানে আমরা y কমন নিলে আমাদের থাকে 3 + 5 ইকুয়াল টু 4, বা উপরে হবে 8/y ইকুয়াল টু 4, বা
4y ইকুয়াল টু 8, সুতরাং y ইকুয়াল টু কত 2। ঠিক আছে, y মান বের হলো কত 2। এবার y মান আমরা যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে আমার কত বের হবে, x এর মান বের হবে 8। তার মানে x এর মান 8 বের হলে দাঁড়ের বেগ ঘন্টায় কত 8 কিলোমিটার, আর স্রোতের বেগ ঘন্টায় কত 2 কিলোমিটার। ঠিক আছে, আমরা আবার এখানে এই কাজটা করব, y এর মান 1 নং সমীকরণ 2 নং সমীকরণে বসাইলে আমরা x এর মান পাবো। সুতরাং x এর মান y মান পেয়ে গেলে আমাদের দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ আমাদের বের হয়ে যাবে। ওকে, এই তাহলে আমরা দুইটা শর্ত কিভাবে আসলে এটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দুইটা সমীকরণ পেয়ে তারপর দুইটা সমীকরণ থেকে আমরা x এর y মান প্রথমে পাবো, y এর মান আমরা যখন এখানে বসাই দিব তখন x এর মান পাবো। সুতরাং আমাদের দাঁড়ার বেগ এবং স্রোতের বেগ দুটোই বের হয়ে যাবে। ওকে, এবার আমরা চলে আসি 22 নম্বর অঙ্কে। মাঝখান দিয়ে 20 21 লাগবে না, 22 নম্বর অঙ্কে চলে আসি। লক্ষ্য করো 22 নম্বর অঙ্ক, ক খ ও গ এর মধ্যে 260 টাকা এমন ভাবে ভাগ করে দাও। তাহলে কত টাকা, 260 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেমন ক এর অংশের ক গুণ দ্বিগুণ ইকুয়াল টু খ এর অংশের ক গুণ 3 গুণ ইকুয়াল টু গ এর অংশের 4 গুণের সমান হয়। তো আমরা এইটাকে কাজে লাগিয়ে আমরা এটা ব্যবহার করে আমরা বলবো যে প্রত্যেকের মানে ক এর মান খ এর মান গ এর মান ভাগ কর, মানে কে কত টাকা পাবে এটা বের করবো। তো আমরা আসলে সেকেন্ড টপিকসটা ব্যবহার করে আমরা অঙ্কটা করব। তাহলে আমরা দেখতে পারি, মনে করি ক এর অংশ সমান, মনে করি ক এর অংশ গুণ ক গুণ বলছে ক এর অংশ দ্বিগুণ ইকুয়াল টু খ এর অংশ গুণ কত, খ এর অংশ কত গুণ বলছে 3 গুণ ইন্টু 3 ইকুয়াল টু গ এর অংশ ইন্টু ক গুণ বলছে 4 গুণ। এই সবগুলোকে আমরা কি ধরলাম, x টাকা ধরলাম, সবগুলোকে কি ধরলাম x টাকা। সুতরাং এবার দেখো ক এর অংশ আমার বের হয়ে গেল, ক এর অংশ সমান দেখো এই তখন x বাই 2টা নিচে চলে আসবে, তাহলে x বাই 2 টাকা। দেখো এটা কিভাবে হলো, ক এর অংশ ইনটু 2 ইকুয়াল টু x, তাহলে সুতরাং ক এর অংশ ইকুয়াল টু 2টা নিচে চলে আসবে। এবার আমরা কি লিখতে পারি, খ এর অংশ ইকুয়াল টু আমরা লিখতে পারি x বাই কত 3 টাকা, এবং গ এর অংশ ইকুয়াল টু আমরা লিখতে পারি x বাই কত 4 টাকা। দেখো তো সবগুলো টাকা যোগ করলে কোনটা সমান হবে, 260 টাকা সমান হবে। তো সুতরাং শর্তানুসারে আমরা কি লিখতে পারি, x বাই 2 প্লাস x বাই 3 প্লাস x বাই 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 260। এবার 2 3 এবং 4 এর ভাষা হচ্ছে কত 12, তাহলে 6 দিয়ে ভাগ করলে 6x প্লাস ভাগ করলে 4x প্লাস এটাকে দিয়ে ভাগ করলে 3, তার মানে 3x ইকুয়াল টু 260। বা এটা যদি করলে কত 10 13 13x বাই 12 ইকুয়াল টু 260। ঠিক আছে, এবার আমরা আর গুণন যদি করি তাহলে এখানে হবে বা 13x ইকুয়াল টু 260 গুণ কত 12, বা x ইকুয়াল টু 260 গুণ 12 বাই কত 13। তাহলে এখানে কাটাকাটি 13 কে 13 13 দুগুণ কত 26, তাহলে এখানে হলো 20। সুতরাং x ইকুয়াল টু 240। তাহলে x এর মান আমাদের বের হলো 240। এবার x এর মান এখানে বসিয়ে এখানে ক এর অংশ খ এর অংশ পাবো। সুতরাং ক এর অংশ সমান কত টাকা, উপরে হবে x বাই 2, তার মানে 240 বাই 2 টাকা সমান হবে 120 টাকা। তারপরে একইভাবে খ এর অংশ
ইকুয়াল টু উপর হবে 240 বাই কত 3 টাকা সমান 80 টাকা। এবং বয়ের অংশ উপর হবে 240 বাই কত 4 টাকা সমান কত 60 টাকা। একদম সহজ অঙ্ক আমাদের হয়ে গেল। লক্ষ্য করো আবার তোমাদের প্রশ্নে মোট টাকা পরিমাণ দেওয়া আছে কত 260 টাকা। উল্লেখ করছে যে কয়ের অংশের 2 গুণের সাথে কয়ের অংশের 3 গুণ কয়ের অংশের 4 গুণ সমান, তাহলে সমান ধরে আমরা এটাকে কত ধরলাম x টাকা ধরলাম। এভাবে কয়ের অংশ পেয়ে গেলাম x/2, ক্ষয়ের অংশ পেয়ে গেলাম x/3, গয়ের অংশ পেয়ে গেলাম x/4। এই তিনটা অংশ মানে এই তিনটা টাকা পরিমাণ যোগ করলে তার সমান হবে 260। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা x এর মান বের করলাম, এবার x এর মান এখানে বসিয়ে আমরা কয়ের এবং গয়ের অংশ বের করলাম। ঠিক আছে, তোমরা সাইলেন্ট করে অঙ্কটা করে ফেলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই এখন আর আছে, এবার এই পর্যন্ত মোটামুটি আমাদের এই অঙ্কগুলো তোমরা করে নাও। এরপরে মুনাফার অঙ্কগুলো আমরা করাবো। এখানে অবশ্য একটা শতকরা অঙ্ক আছে, শতকরা অঙ্কটা আমি দেখিয়ে দিই। শতকরা অঙ্কটা দেখা দেওয়ার পর বাকিগুলো হচ্ছে মুনাফার অঙ্ক। ঠিক আছে, অবশ্যই শতকরা অঙ্কটা অনেকটা মুনাফার অঙ্কের মতোই। তো তাহলে আমরা একটা কাজ করি, আমরা নেক্সট টাইমে এই 4টা অঙ্ক ভালো করে ক্লিয়ার করে, এই অঙ্কগুলো একটু বড় বড় তো সময় লাগবে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে মুনাফার অঙ্কর সাথে ওই যে 21 নাম্বার থেকে 21, 22, 23 এগুলো সবগুলো মুনাফার আমরা ক্লাস 8-এ মুনাফার যে অঙ্কগুলো করছিলাম সূত্র প্রয়োগ করে, এখানে সেই অঙ্কগুলো একইভাবে সূত্র প্রয়োগ করে করতে হবে। তো আমরা আগামী ক্লাসে মানে রিসেন্টলি বাকি ক্লাসগুলো পাঠাচ্ছি। তো তোমরা সাথে সাথে ক্লাসগুলো দেখে সাথে সাথে অঙ্কগুলো করে ফেলবে। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজ নিজ বাসায় থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।